এখন আমাদের সাংস্কৃতিক ফ্যাসিবাদকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে রাশিয়া ঘরানার যে একটা ফ্যাসিবাদ বাংলাদেশে চেপে বসতে গেছিল, এই যে ধরেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কি পাবে কিনা কোটা, তেমনি কি মানে বংশ পরস্পরায় কেউ মুক্তিযুদ্ধ থেকে যাবে, আর বংশ পরস্পরায় মুক্তিযোদ্ধার নাতিও কি মুক্তিযোদ্ধাই হবে? এর কোনো গ্যারান্টি আছে? রাজাকারের নাতি কি রাজাকারই হবে? তার এই যে একটা চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনাকে আমরা বলতে পারি যে ফ্যাসিবাদী চিন্তাভাবনা, যেটা রাশিয়ান ঘরানার চিন্তাভাবনা। তো আমাদের রাশিয়ান ঘরানার যদি আমাদের সাংস্কৃতিক ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদের রাশিয়ান সাহিত্য থেকে মুক্তি পেতে হবে। রাশিয়ান সাহিত্যটা কি, এটা বুঝতে হবে আগে। রাশিয়ান সাহিত্য হলো গিয়া যে যেটা টলস্টয় জমিদার, বাংলাদেশে তো এক জমিদারের আধিপত্য, সেটা হলো রবীন্দ্রনাথের, কিন্তু রাশিয়াতে দুইজন জমিদারের আধিপত্য, একজন হলো গিয়ে টলস্টয় আর একজন হলো দস্তয়েভস্কি। দুজনেই জমিদার, দুজনাই জার্মান সাহিত্যকে বিকৃত কইরা এমনভাবে প্রচার করেছে যে মানুষের আত্মমর্যাদা বলে কিছু নাই। তা কিন্তু ইসলাম প্রতি মানুষের মধ্যে একটা আত্মমর্যাদার কথা বলে, আল্লাহর রঙে রঞ্জিত হইতে বলে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাসূলের একটা হাদিস কিন্তু খুব বিখ্যাত, যে আল্লাহর রঙে রঞ্জিত হও। তাহলে ইসলামের মধ্যে ফিরআউনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা মুসা নবী করেছিলেন, সেইটার কথা কিন্তু বারবারই আছে। ফলে বাংলাদেশে হাসিনা কিন্তু ওইটা কইরা তিনি সেরে উঠতে পারেন নাই, তাকে দেশ ছেড়ে পালাই যেতে হইতেছে। তারপরে পুলিশ প্রধান পালাইছে, বাইতুল মোকাররমের খতিব পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে। তো এই যে একটা গোটা একটা বলয় ছিল ফ্যাসিবাদের, সেই ফ্যাসিবাদের বলয়কেই পালাই যেতে হয়েছে। তাহলে আমাদের এখানে এই আমাদের যে টলস্টয় ভিত্তিক বা দস্তয়েভস্কি ভিত্তিক যে একটা ফ্যাসিবাদী জমিদার ঘরানার যে একটা যে জমিদারি পেয়ে গেছে, মুক্তিযুদ্ধ তিনি সুবিধা পাবেন, তার ছেলে সুবিধা পাবেন, তার নাতিও সুবিধা পাবেন। কি একটা ভয়ঙ্কর ব্যাপার যে প্রধানমন্ত্রী আইসা শেখ হাসিনা ওই সময় বলতেছিলেন যে কি বলতেছিলেন যে মুক্তিযুদ্ধ নাতিপুতিরা কোটা পাবে না, তো রাজাকারের নাতিপুতি পাবে। তার মানে কি, মুক্তিযোদ্ধার মানে একটা বংশ আর রাজাকারের একটা বংশ। তাহলে এই ধরনের যে চিন্তাভাবনা, এটা তো জমিদারি অ্যাটিচিউড। জমিদাররা মনে করে যে জমিদারের ছেলে জমিদার হবে, তার ছেলে জমিদার হবে, আর যারা প্রজার ছেলেও প্রজা হবে, তার নাতিপুতিও প্রজা হবে। এইটা তো জীবন ক্ষেত্রে দেখা যায় না, জীবন ক্ষেত্রে উত্থান পতন দেখা যায়। তো এই জিনিসটা বারবারই আল্লামা ইকবাল বলেছেন যে সন্তান যদি পিতার উপযুক্ত না হয়, তাহলে পিতার সেই মর্যাদাও সে পাবে না। তাহলে এই জন্য আল্লামা ইকবাল বারবারই বলতেছেন যে তুমি তোমার কর্মের দ্বারা তুমি তোমার শ্রেষ্ঠত্ব, ইসলাম বারবার কর্মের শ্রেষ্ঠত্বের কথা বলছে। তাহলে বাংলাদেশে তাহলে এই রাশিয়ান ঘরানার এই জমিদারতন্ত্র এগুলো কারা এনেছিল? এরা এনেছিল এলে গিয়া এই পশ্চিম বাংলার ব্রাহ্মণগুলো। এরা কিন্তু দেখা যাচ্ছে যে রাশিয়ার সাহিত্যে খুব গুরুত্ব দিয়েছে, বিশেষ করে রবীন্দ্রনাথ তার রাশিয়ার চিঠিতে রাশিয়ার ভূয়সী প্রশংসা করেছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব জায়গায় কিন্তু আল্লামা ইকবালের প্রতিষ্ঠা আছে প্রচণ্ডভাবেই, এবং আল্লামা ইকবালের প্রভাবে ওখানে কিন্তু জার্মান দর্শনটা আসছে। ফলে ওখানকার যারা ইসলামী দরবেশ এবং হিন্দু সন্ন্যাসী, তাদের শ্রেষ্ঠত্ব আছে। ব্রিটিশকে তারা ডাইরেক্ট সমর্থন করেনি উত্তর ভারত, দক্ষিণ ভারত। ফলে ব্রিটিশ বা ফ্রেঞ্চ দর্শনের যে মিথ্যাচারগুলো আছে, যে কলোনিয়ালিজমের কথা আছে, ইসলামকে তারা স্বীকার করে না অনেক ক্ষেত্রেই। সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে তারা মৌলবাদী কথাটা প্রচার করেছে, ফান্ডামেন্টালিজম। কিন্তু জার্মান দর্শনে সেই ফান্ডামেন্টালিজম জিনিসটাকে সম্পূর্ণ উচ্ছেদ করে দিয়েছে। তারা ইসলামের শ্রেষ্ঠত্ব ইউরোপের বুকে প্রতিষ্ঠা করেছেন কে? সেটা হলো গেটে। তাহলে কাজেই আমার উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু আপনি মৌলবাদ কথাটা পাবেন না, সেখানে পাবেন হলো গিয়া ইমানদার কথাটা। যেমন বাজপেয়ীকে পর্যন্ত ইমানদার আদমির, মানে ধর্ম এখানে একটা পজিটিভ জিনিস। যেমন ইউরোপ, বিশেষ করে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সভ্যতা আসছে, মানে এই ইসলামকে তারা স্বীকার করে না। ফলে তারা ধর্মের সাথে সাংঘর্ষিক বিজ্ঞানকে তারা নির্মাণ করেছে, কিন্তু যে বিজ্ঞান ধর্মের উপরে ভিত্তি করে, ঠিক আছে, যেমন আইনস্টাইন একটা কথা বলছে যে ধর্মের সাথে সম্পর্কহীন বিজ্ঞান হলো পঙ্গু, আর বিজ্ঞানের সাথে সম্পর্কহীন ধর্ম হলো পঙ্গু, আর ধর্মের সাথে
সম্পর্কহীন বিজ্ঞান হলো অন্ধ। তাইলে এই যে ধর্ম আর বিজ্ঞানকে একসাথে জুড়ে দিচ্ছেন কি আইনস্টাইন, কী জন্য জুড়ে দিচ্ছেন? কারণ তিনি জার্মান এবং জার্মান দর্শনে পড়াশোনা করা লোক। মানে আইনস্টাইন দেখা যাচ্ছে যে তিনি যখন তিনি বিজ্ঞান পড়া শেষ করেছেন তারপরে কিন্তু প্রচুর ফিলোসফি পড়াশোনা করেছেন, জার্মান ফিলোসফি বিশেষ করে। তার ফলে তিনি ধর্মের প্রতি একটা সুষ্ঠু একটা ভাব তিনি রাখতে পেরেছিলেন। তো কাজেই এই জিনিসগুলো কিন্তু রবীন্দ্রনাথ জানতেন বলেই তিনি ধর্মের সাথে তার সাথে যখন আইনস্টাইনের কথাবার্তা হয় তিনি কিন্তু ধর্মের পক্ষে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জার্মান দর্শন কিন্তু ভেরি মাচ ধর্মের পক্ষে, এবং জার্মান দর্শনটা কিন্তু আমাদের দেশে রবীন্দ্রনাথ আনেননি। রবীন্দ্রনাথ এনেছেন কি ব্রিটিশ দর্শন, আর প্রমোদ চৌধুরী এনেছেন ফ্রেঞ্চ দর্শন, আর রবীন্দ্রনাথ কিন্তু আবার রাশিয়ান দর্শনটা এনেছেন। কিন্তু যে জার্মান দর্শন, যে কান্ট, হেগেল এবং গেটে, যেটা কিনা এই লক, হবস, রুশোর থেকে শ্রেষ্ঠ, শুধু তাই না, সেটা আবার ইসের থেকেও শ্রেষ্ঠ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে কার থেকে শ্রেষ্ঠ, সেটা হলো গিয়া এই টলস্টয় এবং দস্তয়েভস্কি। এইসব রাশিয়ান যে মানে জার্মান বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, এগুলোর থেকেও কিন্তু জার্মান দর্শন অনেক বেশি শ্রেষ্ঠ। এবং এই নাম কি বলে, এই রবীন্দ্রনাথ কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্স মুলারের বিরুদ্ধেও বলেছেন। ম্যাক্স মুলার এক জার্মান দার্শনিক, যিনি ইংল্যান্ডে বসবাস করতেন। তিনি বলতেছেন এই রবীন্দ্রনাথ যে ম্যাক্স মুলার বলেছেন আর্য, তাই শুনে করেছি কার্য, নিজেদের আর্য বলে করেছি ধার্য। ঠিক আছে? তাহলে এই যে মানে ব্যঙ্গ করা, এই ব্যঙ্গ করাগুলো কিন্তু বাঙালি কিন্তু বাঙালিকে প্রচণ্ডভাবে ব্যঙ্গ করে। যেমন রবীন্দ্রনাথ বাঙালি হয়েও কিন্তু কথাটা বলেছেন যে রেখেছ বাঙালি করে মানুষ করনি। তাহলে বাঙালি কি মানুষ না? বাঙালি অবশ্যই মানুষ। এই জিনিসটা বুঝতে হবে যে বাঙালির মধ্যে মুসলমান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, যারা কিনা উভয়ই ব্রিটিশের থেকে শ্রেষ্ঠ। কিন্তু রবীন্দ্রনাথ সবসময় বলতেন কি ইংরেজ বলতেন না, মানে ইংরেজরা রাজার বংশ, এই ধরনের একটা। আবার রবীন্দ্রনাথ বলেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত হলো ব্রিটিশ। কিন্তু আমরা আজ জানি যে ইউরোপের সবচেয়ে বড় জাত জার্মানরা, যারা কিনা ব্রিটিশদেরও পিতা, ফ্রেঞ্চদেরও পিতা। কিন্তু এই জিনিসগুলো কি বাঙালি জানে? বাঙালি মুসলমান জানে? তা কাজে এই জিনিসগুলো জানে না বলেই যখন এই ইউরোপের যে বিশেষ করে ব্রিটিশ ফ্রেঞ্চদের উৎপত্তি কিন্তু ধর্মের সাথে সাংঘর্ষিক। কিন্তু মুসলমান কিন্তু যে তারা যখন গোটা ইউরোপের একটা অংশ দখল করেছিল, মানে এই বসনিয়া পর্যন্ত দখল করছিল, তারপরে এই যুগোস্লাভিয়া, তারপরে বুলগেরিয়া, গ্রিস, এগুলো কিন্তু অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। স্পেন প্রায় 700 বছর মুসলমান শাসন করছে। তারা কিন্তু ধর্ম এবং মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে মুসলমানরা এটা শাসন করেনি। ফলে সলিমুল্লাহ খান যখন বলেন যে মুসলমানদের কাছেই বা মাদ্রাসা থেকে ইউরোপের ইউনিভার্সিটিগুলোর উৎপত্তি, এটা কিন্তু অত্যন্ত স্পষ্ট কথা। কিন্তু বাঙালি বুদ্ধিজীবী এটা বুঝতে পারে না। তার ফলাফলটা কী হয়েছে? বাঙালি বুদ্ধিজীবী যখন এটা বুঝতে পারে না, তখন তারা বলে যে সলিমুল্লাহ খান যেন নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন। আরে মাদ্রাসার তিনি আধুনিকায়নের কথা বলতেছেন সলিমুল্লাহ খান, এবং মুসলমানদেরকে তার আত্মবিস্মৃত না হওয়ার কথা বলতেছেন। যে মুসলমানরা যে আজকে বাঙালি মুসলমান বিশেষ করে আত্মবিস্মৃত হয়ে গেছে, তো এইটা কী হচ্ছে, তারা মাদ্রাসা মানেই মনে করছে ব্যাকওয়ার্ড। মাদ্রাসা মানেই ব্যাকওয়ার্ড না। এই ইউরোপের যে ইগুলো উঠেছে, যে এই অক্সফোর্ড, কেমব্রিজ, এগুলো মাদ্রাসাকে অনুকরণ করে হয়েছে, কারণ ইসলামে লেখাপড়া করা পুণ্য, কিন্তু এই খ্রিস্টানদের কাছে লেখাপড়া করা ছিল পাপ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আল্লাহ নবী বারবার বলেছেন যে বিজ্ঞান হলো কি ইসলামের অবদান, যেখানে যে জ্ঞান পাও সেগুলো ইসলামেরই মনে, সেগুলো তুমি কুড়াই আলো। তাহলে এই ইসলামের যে জ্ঞান বিজ্ঞান চর্চা, সেটা কিন্তু ধর্মের সাথে ভেরি মাচ রিলেটেড। এবং এর ফলে দেখা যাচ্ছে যে এই বাজপেয়ীকে যখন সেটা ইকবালের দ্বারা উত্তর ভারত, দক্ষিণ ভারতে ইসলামের কর্মবাদ, ইসলামের ধর্মবাদ, এই জিনিসগুলো কিন্তু খুবই প্রতিষ্ঠিত উত্তর ভারত, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এসব জায়গায়। তো ফলে দেখা যাচ্ছে বাংলায় এক ধরনের মানে রাশিয়ান ক্লান্তি দেখা যাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ বলছে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, কিন্তু উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু আপনি এই ক্লান্তি দেখতে পাবেন না।
তারা কিন্তু প্রচণ্ডভাবে পরিশ্রমী এবং তারা প্রচণ্ডভাবেই ধার্মিক। এই জন্য উত্তর ভারতে যখন বাজপেয়ীকে পুরস্কার দেওয়া হলো কি ইমানদার আদমির পুরস্কার দেওয়া হলো, একজন হিন্দু মানুষকে ইমানদার আদমি, তার মানে কি তিনি আল্লাহ বিশ্বাস করেন না? এখানে উত্তর ভারতে ইমানদার মানে সৎ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো কাজে আমাদের বুঝতে হবে যে এই ইমানদার কথাটাই বেশি উপযুক্ত মৌলবাদী কথাটা থেকে। এখানে যারা জ্ঞানী গুণী, বিশেষ করে বাংলায় যারা পড়াশোনা করেছেন যেসব লোক বা এই রবীন্দ্র ভক্ত, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই মৌলবাদী কথাটা বলেন, কিন্তু কথাটা উত্তর ভারতে দক্ষিণ ভারতে মৌলবাদী কথাটা দেখবেন না। তারা কি বলে? ইমানদার। ইমানদার মানে হলো অনেস্ট। তাইলে আমাদের যে কৃষ্টি কালচার এইগুলোকে ঘৃণা করার কোনো দরকার নাই, যেটা রবীন্দ্র প্রভাবে কিন্তু বাংলাদেশিরা নিজেদেরকেই সন্দেহ করে যে বাংলাদেশি কি মানুষ নাকি। বাংলাদেশিরা মানুষ এবং তাদের ধর্ম, বিশেষ করে ইসলাম এবং হিন্দুইজম ব্রিটিশদের থেকে উন্নত, ব্রিটিশ কালচারের থেকে উন্নত। এটা কি জার্মান দর্শন দ্বারা সমর্থিত। তা কাজেই জার্মান দর্শনটা বাঙালি মুসলমানকে পড়তে হবে, বিশেষ করে এই কান্ট, হেগেল এবং গেটে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।